আসসালামু আলাইকুম। প্রথম অধ্যায় নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়ের 4 নম্বর ক্লাস, যেখানে 1.6 পরিচ্ছেদের 1.6 প্যারা নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা পড়ব দ্য সেফটি মেজার্স ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইন ইউজ অফ কেমিক্যালস। পরীক্ষাগার বা গবেষণাগার কি? যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকেই পরীক্ষাগার বা গবেষণাগার বলে। আর যেখানে রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলে। রসায়ন পরীক্ষাগারে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, আর এই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। এর মধ্যে রয়েছে 1. কোন রাসায়নিক পদার্থ বিস্ফোরক জাতীয়। 2. কোন রাসায়নিক পদার্থ দাহ্য, যা সহজে আগুন ধরে। কোনটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে। আবার 4. কোনটি পরিবেশের ক্ষতি করে। রসায়ন পরীক্ষাগারে ঢোকা অর্থাৎ প্রবেশ করা থেকে শুরু করে প্রতিটি যন্ত্রপাতি, কাচের তৈরি ব্যবহৃত পাত্র, আবার মনে রাখবেন এই পাত্র কিন্তু সেই পাত্র না, এবং মোট কথা প্রতিটি পদক্ষেপ সময় নিয়ে সতর্কতার সাথে করতে হয়। সতর্কতা অবলম্বন সত্ত্বেও যে কোনো সময় আল্লাহর হুকুমে আমাদের পরীক্ষাগারে বা গবেষণাগারে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আসলে আমরা যারা রসায়নে নিয়ে কাজ করি গবেষণাগারে বা কাজ করার আশা রাখি, তারা হচ্ছে একটি লাউ গাছের মতো। একটা লাউ যেরকম নিজে শেষ পর্যন্ত বিলীন হয়ে গিয়ে অনেকগুলো লাউ গাছের জন্ম দেয়, ঠিক সবার অগোচরে একজন কেমিস্ট তিনি সারাটা জীবন কাজ করে মানুষের জন্য। রসায়ন পরীক্ষাগারে প্রবেশের পূর্বেই সতর্কতামূলকভাবে যে সকল জিনিস পরিধান করা হয়: জামার উপরে অ্যাপ্রন পরিধান করা হয়, হাতের জন্য গগলস, দুঃখিত, হাতের জন্য হ্যান্ড গ্লোভস পরিতে হয়, চোখের জন্য আমরা সেফটি গগলস ইউজ করে থাকি, নাক মানে নিঃশ্বাসের জন্য এবং মুখের জন্য আমরা সেফটি মাস্ক ব্যবহার করি। কোনো একটি রাসায়নিক পদার্থ প্রকৃতি বিস্ফোরক না দাহ্য নাকি তেজস্ক্রিয় তা উক্ত রাসায়নিক দ্রব্যের বোতলে বা কৌটার লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্নের মাধ্যমে উল্লেখ থাকে। আর এই সংক্রান্ত গ্লোবালি হারমোনাইজড সিস্টেম, অর্থাৎ একটি সার্বজনীন নিয়ম চালুকে সামনে রেখে, মানে বিষয়টিকে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যার আলোচ্য বিষয় ছিল বিভিন্ন পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য এবং সাবধানতা অবলম্বনের জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা এবং তা ব্যবহার করা। নিচে কিছু সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকির মাত্রা এবং সাবধানতা নিয়ে আলোচনা করা হলো।
প্রথমে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অর্থাৎ বিস্ফোরক পদার্থ। এসব পদার্থে আঘাত লাগলে অথবা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে পারে এবং সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেশি। আর এর উদাহরণ হিসেবে রয়েছে TNT, ট্রাইনাইট্রোটোলিউন, জৈব পার অক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন ইত্যাদি। ফ্লেমেবল সাবস্টেন্স বা দাহ্য পদার্থ, এগুলো দ্রুত আগুন লাগে, তাই আগুন ও তাপ থেকে যত সম্ভব দূরে রাখবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যালকোহল, ইথার ইত্যাদি। টক্সিক সাবস্টেন্স অর্থাৎ বিষাক্ত পদার্থ, শরীরের সংস্পর্শে অথবা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে ক্ষতি হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে বেনজিন, ক্লোরোবেনজিন ও মিথানল ইত্যাদি। ইরিট্যান্ট সাবস্টেন্স বা উত্তেজক পদার্থ, সিমেন্ট ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ, নাক তথা শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে থাকে। এবারে আসি হেলথ রিস্ক সাবস্টেন্স অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এসব পদার্থের মধ্যে রয়েছে বেনজিন, টলুইন, জাইলিন, যা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করে থাকে, এমনকি ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি। তেজস্ক্রিয় পদার্থ মরণব্যাধি, ক্যান্সার রোগ সৃষ্টি করে এবং বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসি আমরা ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর। তবে একটি কথা বলে রাখা ভালো যে যে জিনিসটা পরিবেশের জন্য ক্ষতিকর সেটা হচ্ছে উভয় উদ্ভিদ এবং প্রাণী তথা পুরো বাস্তুতন্ত্র মানে ইকোলজির জন্যই ক্ষতিকর। যে সকল পদার্থগুলোর মধ্যে রয়েছে এ সকল পদার্থগুলোর মধ্যে রয়েছে লেড, মার্কারি ইত্যাদি, যা উদ্ভিদ ও প্রাণী তথা পরিবেশের ক্ষতি সাধন করে। করোসিভ, ক্ষত সৃষ্টিকারী। এসব পদার্থের উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। শরীরের সংস্পর্শে আসলে ক্ষত সৃষ্টি হয় এবং শ্বাসের সাথে মানে নিঃশ্বাসের সাথে নিরে বুকের বা ভেতরে শ্বাসপ্রণালী সহ শরীরের ভেতরে ক্ষতি করে থাকে। শুধু পরীক্ষার্থী এবং শিক্ষার্থী ছাত্রছাত্রীরা নবম দশম শ্রেণী রসায়ন আমরা দেখতে দেখতে প্রথম অধ্যায় শেষ করেছি এবং অত্যন্ত অভিনন্দন এবং আনন্দ সাথে বলতে চাই যে আপনারা যারা যারা আমাকে সময় দিয়েছেন। আমি দেখেছি যে আপনারা লং ভিডিওতে আমাকে বেশি সময় দেন নাই, কিন্তু আমি শর্ট ভিডিওতে আপনাদের হিউজ পরিমাণে সাড়া পেয়েছি। কিন্তু আমার একটাই কথা, আপনারা যারা শর্ট ভিডিও দেখতেছেন অবশ্যই লং ভিডিওটা দেখুন, কারণ লং ভিডিওটি রিটেন দেওয়া থাকে। যেহেতু আমি এখানে শুধু বেসিকটাকে নিয়ে আলোচনা করি এবং রসায়নের যে অবজেক্টিভ বলেন বা সাবজেক্টিভ বলেন, যে আপনাদের যে নোট গাইডগুলো যে জ্ঞানগুলো বা প্রশ্নগুলো থাকে সেই প্যাটার্ন নিয়ে কথাগুলো খুব কম বলা হয়।
কিন্তু আপনারা কিন্তু কখনোই এটা মনে করেন না যে আমি কথা বলতেছি না। না, আমি প্রথমেই বলেছিলাম যে প্রশ্নটা যেভাবেই হোক না কেন, আপনার বেসিক যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই আপনি অ্যান্সার করে নিয়ে আসতে পারবেন। তাই বেসিকটাকে স্ট্রং করেন। আর আমি কথাগুলো বলি সবসময় আপনার নবম দশম শ্রেণীর যে অধ্যায়ে যে প্যারার কথা বলা হয় সেই প্যারাটাকে নিয়ে। আর মনে রাখবেন এই কথাটা, আপনার কাছে যদি জিনিস থাকে, র ম্যাটেরিয়াল থাকে, আই মিন দ্যাট, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি, আপনার কাছে যে আসলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, প্রশ্ন যেভাবে হোক পারবেন, না পারলেও ল্যাবে গিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনি যে একজন রসায়নের কেমিস্ট বা রসায়নের স্টুডেন্ট, আপনি ল্যাবে গিয়ে কাজ করতে পারবেন। তাই কথা আর দীর্ঘ করবো না, সবাইকেই আবারও আন্তরিকতার সাথে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।